দলটা শেষ করার মূলে মমতা ব্যানার্জি কি বলে? আমার নাম করে বলবেন, চেষ্টা বলছিল যে তুমি কানে দেখো, চোখে দেখে না। তো মহা মুশকিল ভাই। মমতা ব্যানার্জি ভুল করেছে। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বেশি অভিনয় করেন না। ভাই আমার এই বাংলায় মোটামুটি তৃণমূল দলটা উঠে গেছে। এইবার বাকি যে কয়েকজন রয়েছে তাদের মধ্যে আবার বহু ভাগাভাগি রয়েছে, মানে বিভিন্ন ধরনের তোলামূল রয়েছে আর কি। যেরকম তৃণমূল ঋত, তৃণমূল মৃত, তৃণমূল ধৃত, তৃণমূল দলচ্যুত, তৃণমূল অনুতপ্ত, তৃণমূল শোকাহত, আবার তৃণমূল ডিমাহত। তবে এই তৃণমূলের সঙ্গে আরও কয়েকটা শব্দ যোগ হওয়া উচিত ছিল, যেরকম ধান্দাবাজ তৃণমূল, পাল্টিবাজ তৃণমূল। যাই হোক, আজকে আমরা প্রধানত অনুব্রত মণ্ডল তিনি কি বলেছেন সেটাই দেখব। তো চলো দেখা যাক। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। আমি তো বললাম যে আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি নয়। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। আরে রে 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 পিসমণি, আপনি এতটাই সৎ, আপনি বলছেন যে আপনার দলের কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকতো তাহলে আপনি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে নিতেন। তাহলে বলছিলাম পিসমণি, ভাইপোর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশান নিলেন না? বাংলার মানুষেরা তথা আপনার নিজেদের দলের নেতারাই ভাইপোর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনছে, তারপরেও কেন কোনো অ্যাকশান নেননি ভাইপো বলে? এই বসুন তো। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপি কোলে দোলা খাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আপনি বেশি অভিনয় করেন না। আমি দলটা আজ থেকে করি নাই, আমি গাই বছরে ভোট করেছি। দেখুন আমি একটা কথা বলে, আমি এখনো তৃণমূলে আছি। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন উনি কানে কানে দেখতেন। আরে ওপিসি, আপনার বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল আপনাকে প্রশ্ন করছে যে আপনি চোখে না দেখে কানে কেন দেখতেন। আচ্ছা বিশু, আপনি কি সত্যি সত্যি কানে দেখতেন? ওরা মিথ্যে কথা বলে। এই তৃণমূলটা তো উনি কানে দেখতেন। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। এই তৃণমূলটা কিছু রাখাল বাগালে হাতে তুলে দিয়েছিল, আর এই জন্য আজ তৃণমূলের এই অবস্থা। অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল এই নামটা বরাবরই বাংলার রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়েছিল। যখন তিনি বলেছিলেন নিজের মুখে খেলা হবে, তখনও ওটা চর্চার বিষয় ছিল। আর এখন যখন তিনি তৃণমূলের সঙ্গে খেলছেন, এখনও চর্চার বিষয় হয়ে রয়েছে। ইনি কেবলমাত্র তৃণমূলের মধ্যে একজন ব্যক্তি যিনি বলতে পারেন মমতা ব্যানার্জি দলটাকে চোখে নয় কানে দেখতেন, তার জন্যই দলের এই অবস্থা হয়েছে। আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি? ফোন করেছিল, ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন, আর শুধরেই রওগা। লজ্জা লজ্জা লজ্জা। তবে অনুব্রত মণ্ডলকেও বেশি ভালো ভেবে লাভ নেই, কারণ অনুব্রত মণ্ডলেরও আমরা বহু কীর্তি জানি, দেখেছি, শুনেছি। ইভেন পুলিশের থানা উড়িয়ে দেবে বলেছিল, শুনেছি অনেক। সো এও কম নয়। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিং এ বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে, তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নি। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। আয়নায় নিজেদের মুখ দেখুন, কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন, নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল স্বর্গ মর্ত পাতাল চন্দ্র সূর্য গ্রহ তারা সব
কাঁপছে, আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন। পুরো স্পিচটা শুনে কি বুঝলে? পিসিমণিরও বুক দুরু করছে। না না, নিজের জন্যে নয়, ভাইপোর জন্যে। বলছি পিসিমণি, মনে পড়ে ওই যে স্পিচটা, আমরা যদি না থাকি না তাহলে একটা কমিউনিটি চাইলে আপনাদের একদম 12টা বাজিয়ে দেবে, কিংবা ভাইপোর ওই ধমকি দেওয়া বাতেলাবাজিগুলো তখন মনে থাকা উচিত ছিল। আর বলছেন অমিত শাহের কথা। অমিত শাহ কি বলেছিল? গুন্ডা দমন করবে, এই কথাটা বলেছিল। আপনার দলের যে সমস্ত গুন্ডারা মানুষের ধমকিয়েছে, ভোট দিতে দেয়নি, তাদের অধিকার চুরি করে নিয়েছিল, ছিনিয়ে নিয়েছিল, তাদেরকে শায়েস্তা করবে বলেছিল। কিন্তু আপনার ভাইপো কি বলেছিল? গোটা বিজেপিকে শায়েস্তা করবে। সে বহু কথা বলেছিল, বাংলার মানুষ সব শুনেছে জেনেছে। তার জন্যই তো এখন আপনাদের দলের এই অবস্থা। আমি জেলে গেলাম কেন? চলো, কি জন্য জেলে গেলাম? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। আরে ও পিসি, শুনলে তো কেষ্টমণ্ডল কি অভিযোগ তুলছে? আপনার ভাইপোর জন্যই নাকি তাকে জেলে যেতে হয়েছিল। ভাই দ্য ওয়ে, কেষ্টমণ্ডলকে জেলে যেতে হয়েছিল তো গরু চুরির দায়ে। তাহলে গরু চুরিটাও কি আপনার ভাইপো? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বীরভূমে একটা পাথর আছে জানেন তো? পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। তাহলে ভাই ব্যাপারটা কি দাঁড়ালো? পার ডে কেবলমাত্র একটা জেলার পাথরের রেভিনিউ যেখানে সরকার 3.5 কোটি টাকা পেত, সে জায়গায় সেটা গিয়ে ঠেকেছিল মাত্র 40 লাখে। অর্থাৎ মাসে যে জায়গায় সরকারের পাওয়া উচিত ছিল 105 কোটি টাকা, সে জায়গায় সরকারের কাছে গিয়ে পৌঁছতো মাত্র 12 কোটি টাকা। মাঝখান থেকে 93 কোটি টাকা ঘাপলা। মানে তোলা হিসাবে কার পকেটে? ভাইপো। ভাইপো এসব বলতে হবে না। আরে না না না, কেউ বলবে না ভাই, তোমরা মুখে কেউ বলবে না, লিখে কমেন্ট করে জানাতে পারো। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো, অভিষেকের জন্য। ওর জন্য। ভাই কেষ্টমণ্ডল বলছে মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছেন অভিষেক ব্যানার্জির জন্য। সেটা তো বুঝলাম, বাট মমতা ব্যানার্জি কি সত্যিই কিছু বুঝতে পারেননি নাকি বুঝতে চাননি? যেটাই হোক না কেন, কিন্তু সেটার কারণ কি? কি কারণ হতে পারে? মমতা ব্যানার্জি কানে ডাকে। মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর জিতেছি মমতা ব্যানার্জির নাম করে, আর চলে যাব অন্য লোকের হাতে, তাহলে তো আমার বউ বলবে তুমি আমায় বিয়ে করে চলে গেলে অন্য বউয়ের হাতে। আমি মদন মিত্র, আমি যার সঙ্গে আছি তার সঙ্গে আছি। যতক্ষণ না তুমি আমায় তাড়িয়ে দেবে, আমি নাও নাও বলে কেবলই কাঁদিব। তারপরেও তুমি যদি আমার ধাক্কা মেরে গাড়ো ফেলে দাও, বাইরে ফেলে দাও, তাহলে আলাদা কথা। যার সঙ্গে আমি থাকি, দেখা হোক না হোক, মৃত্যুর পরে দেখা হোক, তার সঙ্গে আমি আছি। ও লাভলি। ভাই সত্যি অবাক লাগছে, তোলামূলের হয়ে 80 জন বিধায়ক জিতেছিল, তার মধ্যে এখন কালীঘাট তোলামূলে মাত্র 7 থেকে 8 জন রয়েছে, যা লেটেস্ট নিউজ পাচ্ছি। আর বাকি সব বালিশ চাটার দলে যোগ দিয়েছে। ওদিকে আবার যারা সাংসদ, এমপি, তারা তো আবার ত্রিপুরার এনসিপিআইতে সবাই যোগদান করেছে। সত্যি ভাই পিসিমণির জন্য না খুব কষ্ট লাগছে। না মানে দলটাও আর হাতে নেই, তার উপর দলের যে ফান্ড, পার্টির ফান্ড, সেটাও আর তিনি ব্যবহার করতে পারবেন না, পার্টি অফিসেও যেতে পারবেন না। না মানে আমরা এটা তো আগের থেকেই জানতাম যে তোলামূল দলটা কোনো না কোনো সময় তো মুছে যাবে একদম। তাই বলে এটা জানতাম না যে তোলামূল দলের মধ্যে থেকে মমতা ব্যানার্জি এই নামটাই মুছে যাবে। কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। এগুলো তো সবকিছু দেখি আর আনন্দ পাই, কিন্তু এদিকে লালেদের হয়েছে আরেক সমস্যা। তাদের ভাই আলাদাই লেভেলের কান্নাকাটি নাকামি। আমি এক রিফিউজি পরিবারের সন্তান। আমার দাদু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। খালি বলে যে আমি রিফিউজি পরিবার। তো মা, তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে? আমি যখন আমার দেশ ছেড়ে এসেছিলাম, আমি জানি আমার কত দুঃখ হয়েছিল, আমার যন্ত্রণা হয়েছিল। আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো অবস্থা ছিল না। রিফিউজি ক্যাম্পে থাকতাম আমরা। ওই কঠিন সময়, ওই আধার রাতে উদ্বাস্তু মানুষ, রিফিউজি মানুষ, ওই রিফিউজি হিন্দু পরিবারগুলোর বাসস্থানের লড়াই, খাদ্যের লড়াই, নাগরিকত্বের লড়াইয়ে তাদের সঙ্গে যদি কেউ ছিল, সেই ঝান্ডাটার রং লাল।
বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারোনি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। হ্যাঁ, কি যন্ত্রণা ওদের, খুবই অসুবিধা। ভাই এই লালেদের আসলে গাঁটে গাঁটে ব্যথা রয়েছে, তাই এই গাঁটে গাঁটেই ওষুধ স্প্রে করতে হবে, তাহলেই একমাত্র যদি সারে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।